সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ভারতীয় রাজনীতি, স্পেশালি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। আমার আলাপের প্রসঙ্গ হলো শুভেন্দুর মাস্টার স্ট্রোক, পশ্চিমবঙ্গের মসনদে বিজেপির প্রথম সূর্যোদয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এক নতুন ইতিহাস রচিত হলো। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আজ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মোদি শাহর উপস্থিতিতে এই মেগা ইভেন্টে শুভেন্দু অধিকারীর সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের বিশ্বস্ত সেনাপতি থেকে আজ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার এই লড়াইটা কেমন ছিল? কিভাবে একজন দাপুটে নেতা নিজের চেনা মাঠ ভবানীপুরেই মমতাকে ধরাশয়ী করলেন? কিভাবে শুভেন্দু অধিকারীর এই অবিশ্বাস্য রাজনৈতিক উত্থান? শনিবার বেলা গড়তেই ব্রিগেড ভরে উঠেছিল গেরুয়া আবহে। মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে বাংলার রাজনীতির মোড় ঘুরে গেল। শুভেন্দু অধিকারীর সঙ্গেই এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। সবচেয়ে বড় চমক হলো শুভেন্দু অধিকারী বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেও তিনি ভবানীপুর আসন থেকে জয়ী রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই একই আসন থেকে 3 বার লড়ে ক্ষমতায় টিকেছিলেন, কিন্তু এবার সেই ভবানীপুরেই নিজের প্রাক্তন সতীর্থের কাছে পরাজিত হলেন তিনি। শুধু নন্দীগ্রাম নয়, নিজের ঘরের মাঠেও মমতার এই পরাজয় তৃণমূলের 15 বছরের সাম্রাজ্য পতনের শেষ পেরেকটি পুঁতে দিয়েছে। 4 মে গত সোমবার ভোট গণনায় দেখা গেছে 294টি আসনের মধ্যে 207টিতে জয়লাভ করেছে বিজেপি। দীর্ঘ চেষ্টার পর অবশেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটেতে ক্ষমতায় এলো হিন্দু জাতীয়তাবাদী এই দলটি। প্রশ্ন উঠতে পারত কে হবেন মুখ্যমন্ত্রী, কিন্তু শুক্রবারের বিধায়ক দলের বৈঠকে অন্য কোনো নাম আলোচনায় হয়নি। অমিত শাহ জানিয়েছেন সর্বসম্মতিক্রমে শুভেন্দুকে বেছে নিয়েছে দল। মোট 8টি প্রস্তাব এসেছিল, 8টি গোপন প্রস্তাব এসেছিল। সেই 8টি গোপন প্রস্তাবের প্রত্যেকটি প্রস্তাবে শুভেন্দু অধিকারের নাম ছিল, যার কারণে অমিত শাহ শুভেন্দু অধিকারের নাম ঘোষণা করতে বাধ্য হয়েছেন। 2021 সালে বিজেপি 77টি আসন পেয়ে থমকে গিয়েছিল, কিন্তু শুভেন্দু দমে যাননি। দল ত্যাগের পর থেকেই তিনি তৃণমূল কর্মীদের কাছে হয়ে উঠেছিলেন আক্রমণাত্মক হিরো। তার হাত ধরেই বিজেপি এই রেকর্ড জয় ছিনিয়ে নিয়েছে। মনে পড়ে 2011 সালের কথা। 34 বছরের বাম শাসনের ইতি ঘটিয়ে যে পরিবর্তন এসেছিল বাংলায়, শুভেন্দু অধিকারী ছিলেন তার অন্যতম রূপকার। নন্দীগ্রামে রাসায়নিক শিল্প তালুক বিরোধী যে কৃষক আন্দোলন মমতাকে ক্ষমতায় বসিয়েছিল, তার নেপথ্যে ছিল শুভেন্দুর তৃণমূল স্তরের সাংগঠনিক জোর। মজার বিষয় হলো, তখন শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক ছিলেন না, ছিলেন কাঁথি দক্ষিণের। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আন্দোলনের মুখ, আর শুভেন্দু ছিলেন কারিগর। আজ সেই কারিগর তার সেই প্রাক্তন নেত্রীকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। শুভেন্দু অধিকারীর রক্তেই রাজনীতি। মেদিনীপুরের কাঁথি শহরের অধিকারী পরিবার মানেই এক রাজনৈতিক প্রতিষ্ঠান। তার বাবা শিশির অধিকারী ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা, যিনি পরে মমতার হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হন। শুভেন্দু ছাত্র রাজনীতি শুরু করেছিলেন কংগ্রেস থেকে, পরে বাবার পথ ধরে তৃণমূলে যোগ দিয়ে 2006 সালে বিধায়ক হন। 2009-এ দাপুটে সিপিআইএম নেতা লক্ষণ শেঠকে হারিয়ে তিনি প্রথমবারের মতো সংসদেও যান। এরপর জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত এলাকায় তৃণমূলের সংগঠন গড়ে তোলার গুরুদায়িত্ব সামলেছেন তিনি। 2016 সালে বিধানসভায় ফিরে মমতা সরকারের পরিবহন মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু ফাটলটা ধরল তখনই।
যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে শুরু করলেন এবং যুব সংগঠনের রাশ দিলেন, তখন থেকেই দূরত্ব বাড়তে থাকে শুভেন্দুর সঙ্গে। কাকতালীয়ভাবে যে ব্রিগেডে আজ শুভেন্দু শপথ নিলেন, সেখানে একদা অভিষেকের রাজনৈতিক অভিষেক হয়েছিল। 2020 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দুর আক্রমণের ধার বাড়ে। তিনি কেবল রাজনৈতিক নন, আদর্শগত মেরুকরণকেও হাতিয়ার করেন। অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুতে তার মন্তব্য সমর্থকদের কাছে জনপ্রিয় হলেও সমালোচকদের নজর কেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে তিনি যে দাপট দেখিয়েছিলেন, বিরোধী দলের নেতা হিসেবে গত কয়েক বছর দুর্নীতি ও নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে লড়াই করে তাকে আরো মজবুত করেছেন। তবে শুভেন্দুর এই সফর সবসময় নিষ্কণ্টক ছিল না। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ উঠেছে বারবার। মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করে তিনি যেমন বিতর্কে জড়িয়েছেন, তেমনি নারদা স্টিং অপারেশনে তার নাম আসায় তৃণমূল তাকে তদন্ত থেকে বাঁচতে দল ত্যাগী বলে আক্রমণ করেছে। এমনকি এই পরিবর্তনের আনন্দ ঢাকা পড়েছে সহিংসতার ছায়ায়। শপথের ঠিক আগেই শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে আততায়ীরা গুলি করে হত্যা করেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই নতুন সরকারকে কাজ শুরু করতে হবে। তেজস্বী রাজনীতিবিদ থেকে এখন দক্ষ প্রশাসক হয়ে ওঠার গুরুদায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে। বিনিয়োগ আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং তীব্র রাজনৈতিক মেরুকরণকে সামাল দেওয়া, এই ত্রিমুখী চ্যালেঞ্জ ঠিক করে দেবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, শুভেন্দু যেমন তেজস্বী রাজনীতিবিদ, কিন্তু এখন তেজস্বী প্রশাসক হয়ে উঠতে পারেন কিনা। কারণ একজন মুখ্যমন্ত্রী হিসেবে যতটা না রাজনীতিবিদ, তার চাইতে বেশি রাজ্য চালানোর ক্যারিশমা দরকার। সেই ক্যারিশমা দেখাতে পারেন কিনা সেটি দেখার বিষয়। আমরা নিশ্চয়ই আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকেও প্রত্যক্ষ করব বা লক্ষ্য করব যে শুভেন্দু অধিকারী সফল মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেন কিনা। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।